দাঁড়াও, আগে হাতের ব্যাগগুলোকে ছেড়ে দিই, লাগেজটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একদম অন্যরকম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে আজকে আমার অনেক কথা বলার আছে, গল্প করার আছে। আমি তো আশা করতেই পারি, তাই না? তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখবে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শোনো, তার আগে বলি এটা কোথায়। আমি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বসে আছি। প্লেনে ওঠার স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই থাকে, আমারও একটা সময় ছিল, কিন্তু সৃষ্টিকর্তা বিধাতার ইচ্ছে আমি অনেকবার প্লেনে উঠেছি, হয়তো আগামী দিনেও উঠব। কিন্তু যারা এখনও ওঠার সুযোগ পাওনি তাদের জন্যে আজকের ভিডিওটা আরও বেশি করে। এয়ারপোর্ট কেমন হয়, রানওয়েটা কেমন হয়, অনেকের কিউরিসিটি থাকে, তাই না? আমারও একটা সময় খুব ছিল। আজকে ওয়েট করছি প্লেন ধরার জন্য। এমন একটা জায়গায় বসতে পেরেছি যেখান থেকে দেখা যাচ্ছে পুরো রানওয়ের ভিউটা। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। চলো তোমরা মন দিয়ে দেখো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা 4 জনে বসে আছি। তোমরা তো জানো এয়ারপোর্টে অনেক আগে করে পৌঁছে যেতে হয়। তড়িঘড়ি পৌঁছে যা যা ফর্মালিটি আছে সেগুলো করে অনেকটা হাতে টাইম নিয়ে বসে থাকার মজাই আলাদা, যেন শান্তির বসে থাকা হয়। কারণ এয়ারপোর্ট এতটাই নিয়ম শৃঙ্খলাবদ্ধ, যেখানে তুমি 5 মিনিট টাইমে রেডি ওদিক হলে আর ঢুকতে পারবে না, টিকিট মিস হয়ে যাবে। দেখো, যারা নতুন বন্ধু আছো, প্লেন দেখতে ভালোবাসো, এয়ারপোর্ট দেখতে ভালোবাসো, এই প্লেনটা রানওয়েতে এখন মুভ করছে, এক্ষুনি এটা আকাশে উড়ে যাবে। তবে জানো বন্ধুরা, প্লেনে ওঠাটা খুব আনন্দদায়ক ঠিকই, কিন্তু প্লেনে ওঠাটা কোথাও যেন একটা অশান্তি। অনেকদিন আমরা সবাই এই অশান্তিটা ভুলেছিলাম, কিন্তু হঠাৎ করে আহমেদাবাদের যে দুর্ঘটনাটা ঘটে গেল, সেটা যেন আমাদের সবাইকে অনেকটা নাড়া দিল। সবাই আমরা এতটাই ভয় পেয়েছি, কি বলবো। এবার যখন আমি ফ্লাইটে করে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসি, এত বছর প্লেনে উঠছি, এই প্রথমবার দেখলাম অধিকাংশ সিট ফাঁকা আছে। তখনই বুঝলাম আমরা সবাই ভয় পেয়েছি। জানো তো বন্ধুরা, এটা এমন একটা জার্নি, এমন একটা যাত্রা, যে যাত্রাটা একটা পাখির ছোঁয়ায় শেষ হয়ে যেতে পারে অনেক প্রাণ। একটা ছোট বিন্দু পরিমাণ ভুলে শেষ হয়ে যেতে পারে অনেক প্রাণ। আর এই জার্নিটা এমন একটা জার্নি, প্লেনে যারা থাকবেন 19 থেকে যদি 20 ঘটে, তারা কেউই আর এই পৃথিবীতে থাকবেন না। একজন হয়তো উনি বেঁচে গেছেন, প্লেনটা পড়েছিল একটা বিল্ডিংয়ের ওপর, হোস্টেলের ওপর, তাই কোনোভাবে কাকতালীয়ভাবে উনি হয়তো বেঁচে গেছেন। সত্যি সেই ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই আমাদের হৃদয় বিদারক। আর আমরা সব প্লেনের যাত্রীদের কথা কেন বলছি, তারা তো আছেনই, যারা হোস্টেলে ছিলেন, আমাদের আগামীর ভবিষ্যৎ ডাক্তার, মায়েদের সন্তানরা, মায়েরা যাদের অনেক কষ্টে ছেড়ে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য দূরে দূরে রেখে পড়াচ্ছিলেন, ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায় তারা ছিলেন। বাবা মারা 3বার 4বার করে ফোন করতেন। সেই সব ছোট ছোট হবু ডাক্তাররা, তারাও তো আমাদের ছেড়ে চলে গেলেন অনেকেই। এরম কেন হলো হে প্রভু, এরম কেন হলো? আমরা কেনটা খুঁজি,
অনেক তদন্ত হয়, অনেক খোঁজাখুঁজি হয়, অনেক কিছু হয়। আলটিমেটলি কিছু কি হয়? কিচ্ছু হয় না। তবে একটা কথা জানো তো, সব সময় প্লেনে উঠছি, কিন্তু এইবার আসার সময়, ব্যাঙ্গালোর থেকে আসার সময় যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এবার দেখলাম একটু বেশি সতর্কতা। আচ্ছা, দুর্ঘটনা ঘটার পর কি সতর্ক হতে হয়? 12 মাস 365 দিন সব সময় কি সতর্ক হওয়া যায় না? আমরা কিছুদিন মাত্র সতর্ক থাকি। দেখো বন্ধুরা, এখন আমি আছি 40,000 ফুট ওপরে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা যারা যাত্রী আছি প্লেনে, তারা আছি 40,000 ফুট ওপরে। এখন পুরো কুয়াশা, দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। এরমটা হয় না ওপরে, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ খারাপ। মনে হচ্ছে তোমরা যারা দেখছো প্লেনটা হয়তো স্থির রয়েছে। না বন্ধুরা, প্লেনটা অনেক 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 হাজার গুণ গতিতে ছুটছে। প্রায় 2000 কিলোমিটার ব্যাঙ্গালোর টু কলকাতা, কম বেশি কিছু হতে পারে। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে দেবে বলেছে আমাদের। তাহলে কতটা স্পিডে আছে আমাদের প্লেনটা? মনে গভীর ভয়, সংশয়, টেনশন একটা তো রয়েছে। প্লেনটা গোটাটাই যে যাত্রীতে ভরা তাও নয়, অর্ধেকের বেশি খালি। আর এই খালি সিটগুলো দেখে আরও যেন বুকটা আতঙ্কে ভরে উঠছে। বারবার মনে করিয়ে দিচ্ছে সেই দুর্ঘটনার কথা। আর প্লেনটা যখন অনেক ওপরে উঠে যায়, তখন অনেক সময় খারাপ ওয়েদারের মধ্যে পড়ে। আমরা যাতায়াতের সময় 2 বারই পড়েছিলাম বন্ধুরা। তখন এমন ঝাঁকুনি হতে থাকে মিনিট 15-20 ধরে, যেন মনে হয় রাস্তায়, ভাঙা রাস্তায় কোনো গাড়ি চলছে। কিন্তু যখন আমরা বুঝি না এটা ভাঙা রাস্তায় কোনো গাড়ি নয়, এটা মহাশূন্যে একটা প্লেন উড়ছে, সেই সময় নিজেকে ঠিক রাখাটা অনেক কঠিন হয়। আমার মনে হয় যারা ভগবানকে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, সেই মুহূর্তে তারাও ওপরওয়ালার শরণাপন্ন হন, ওপরওয়ালাকে ডাকেন নির্বিঘ্নে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমি তো ডাকি। সত্যি এটা এমন একটা জার্নি, বিলাসিতা তো বটেই, বিলাসিতা খুবই ভালো, কিন্তু মরণ কূপও বলতে পারো। তোমরা আমার ভিডিওটা দেখে কেউ ভয় পেয়ে যেও না। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আমার নিজস্ব কিছু ফিলিংস, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা, 2009 থেকে যাতায়াত করছি প্লেনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা এমন একটা মরণ কূপ, কিছু করার নেই, কিছু করার থাকে না। বিমানে ওঠার পর বিমান সেবিকারা যারা আছেন, তারা আমাদের অনেক রকম গাইড করতে থাকেন। এমার্জেন্সিতে কি করতে হবে, কি করলে কি হবে, ওগুলো আমরা শুনি না। আমি তো শুনি না। আমি শুনি না এই কারণেই, কারণ বিমানে এমার্জেন্সি বলে কিছু হয় না। বিমানে কিছু ঘটলে সেটা তক্ষণই শেষ। কোনো কিছু করা যায় কি? যায় না। হয়তো বিমানটা সবে রানওয়েতে উঠছে, সেখানে কোনো টেকনিক্যাল প্রবলেম, আবার রানওয়েতে ফিরে আসলো। এসব ঘটনা টুকটাক হামেশা হয়, কিন্তু অনেক ওপর থেকে এসব কিছু হওয়ার সম্ভাবনা রেয়ার। কি বলবো। এবার জানো তো বন্ধুরা, যখন আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসলাম, কলকাতায় আসার পর আমার ঘরের সোফায় বসে ভাবছি আমি বেঁচে আছি তো। এতটাই ভয় পেয়ে গেছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যারা বিমানে ছিলেন অনেক স্বপ্ন নিয়ে,
অনেক স্বপ্ন বুকে আশা নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বা কেউ একা ছিলেন, কারুর মা, কারুর বাবা, কারুর হাজবেন্ড, কেউ ফুল ফ্যামিলি। সত্যি এই ক্ষতি কোনোদিন পূরণ হয় না। আর যারা ডাক্তাররা ছিলেন তারা কি অপরাধ করেছিলেন? আমি তো এতক্ষণ বলছি বিমানে ওড়ার কথা, আর যে ডাক্তাররা চলে গেলেন, হবু ডাক্তাররা আমাদের আগামী ভবিষ্যৎ, তারা তো বিমানে ছিলেন না, তাই না? তারা কি বিমানে ছিলেন? তারা তাদের নিরাপদ আশ্রয়ে, তারা রাস্তাতেও বেরোননি, কিন্তু নিরাপদ আশ্রয়ে তাদের হোস্টেলে ছিলেন, লাঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, বা কেউ কেউ লাঞ্চ করছিলেন, তাই না? সুতরাং বিপদ যে কখন কার জীবনে ঘটবে, কিভাবে আসবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না, তবে হ্যাঁ, বিমানের দুর্ঘটনাটাই গোটা যাত্রীরাই থাকবে না এটাই আশা করা হয়, বা এটাই ঠিক। আর অন্যান্য কোনো জায়গায় কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ইনসিডেন্ট যদি ঘটে যায়, সেখানে তবু কিছু জনের বাঁচার একটা আশঙ্কা থাকে। এর আগে একটা লম্বা ভিডিও করেছিলাম আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে। তখন আমি গুয়াহাটি থেকে কলকাতায় ফিরছিলাম। দীর্ঘ জার্নি ছিল, প্রায় 1 ঘন্টার। একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। সেই ভিডিওতে আমি বলেছিলাম আমার 2টো জার্নির কথা। আমি ছেড়ে চলে গিয়েছিলাম আমার বিয়ের পর ওয়েস্ট বেঙ্গলকে, আর সেই জার্নিটা ছিল বাইরের রাজ্যগুলো ছেড়ে আমি ফিরে এলাম ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ বন্ধুরা, বিয়ের পর দীর্ঘ 15 বছর আমি বাইরে ছিলাম, তারপর আমি ওয়েস্ট বেঙ্গলে আপাতত সেটেল, বাকিটা তো ওপরওয়ালা জানেন। কিছু কাজের জন্য আমি আবার ব্যাঙ্গালোর আমার পুরনো স্মৃতিতে ফিরে গেছিলাম, পুরনো জায়গায় ফিরে গেছিলাম। সেটা তোমরা অনেকেই জানো, ব্লগ দেখছো। আর যারা নতুন দেখছো, প্লেনের ওপরটা কেমন হয়, প্লেনের ওপর থেকে ভিউ কেমন হয়, আমি তোমাদের আজকের জার্নিতে ভিউটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ আমরা আসার সময় এতটাই খারাপ ওয়েদার ছিল, রীতিমতন আতঙ্কিত ছিলাম। ঘন কুয়াশা ছিল ওপরে, ঘন কালো মেঘ, একদম কোনোভাবেই দৃশ্যমানতা ছিল না। সেটা তোমরা সবাই দেখছো, তাই না? প্লেনের জানলা দিয়ে সম্পূর্ণ ভিডিও ফুটেজটা আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি এটা সবার ভাগ্যে হয় না এই ফুটেজটা দেখার বা নেওয়ার, কারণ আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে না প্লেনে ওঠার, তাই ওঠা হয় না, তাই না? কিন্তু আমি নিয়েছি এই ফুটেজটা শুধু তোমাদের জন্য। এই মুহূর্তে তোমরা আমার ভিডিওটা দেখে বা শুনে হয়তো ভাবছো যারা প্লেনে ওঠোনি, না বাবা থাক, প্লেনে উঠে আর কাজ নেই। কিন্তু জানো তো, সমস্তটাই ওপরওয়ালার হাতে নির্ভর করে। মনের সাহস নিয়ে এগিয়ে চলো, মনে বিশ্বাস রাখো যে কোনো খারাপ কিছু হবে না, ঠিক এগোতে পারবে। শখ তো আমাদের পূর্ণ করতেই হবে, জীবন তো আমাদের একটাই। তোমাদের সাথে গল্প করতে করতে সেই 40,000 থেকে নেমে এসেছি অনেক নিচে, কলকাতার প্রায় কাছাকাছি। আর ওপর থেকে কলকাতার সিটি কেমন দেখতে লাগে, হিরে, ডায়মন্ড, মুক্ত সব পাথরের মতন ঝকঝক করছে। দেখো, এটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই ভিডিওটা যারা প্লেনে ওঠোনি তাদের জন্য, আর যারা উঠেছো তারাও দেখো, ভালো লাগবে আশা করি। জানো তো, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই দেখছি, যারা প্লেনে ছিলেন তারা মারা গেছেন। এটা যেমন দুঃখজনক, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা তো দেখতে পাচ্ছি না আমি। যারা হোস্টেলে ছিলেন, যে হবু ডাক্তাররা, তারাও তো অনেকেই নেই আমাদের মাঝে আজ। তাদের সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি সেভাবে কিছুই দেখতে পাচ্ছি না, হয়তো আমার নজরে আসছে না। কে তার মা, কে তার বাবা, সে কি বাড়ির একমাত্র সন্তান, তার কি ভাই বোন আছে? যতটা যাত্রীদের সম্বন্ধে জানতে পারছি, ততটা
ডাক্তারদের সম্বন্ধে কিন্তু জানতে পারছি না। আমাদের ভুলে গেলে চলবে না, ওই অ্যাক্সিডেন্টে কিন্তু আমরা অনেক বাচ্চাদের হারিয়েছি, আমরা হবু ডাক্তারদের হারিয়েছি। যে ডাক্তারদের তৎপরতায় মানুষ বেঁচে ওঠেন, সেই ডাক্তারদেরই আমরা হারিয়ে ফেললাম একটা দুর্ঘটনায়। দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়, তাই না? সেটা কারোর হাত থাকে না। তবুও বলবো, এই সব প্লেন, এই জার্নিগুলো এতটাই সেন্সিটিভ। জানি আমার কথা কেউ শুনবে না, আর কেনই বা শুনবে। এই সেন্সিটিভ জার্নিগুলোতে পুঙ্খানুপুঙ্খানুভাবে নজর রাখা উচিত, কারণ এগুলো একটা পাখির ঠেলায় ধ্বংস হয়ে যেতে পারে। অনেক কথা বললাম তোমাদের, অনেক কথা বলে ভালো লাগলো। আর সত্যি সেই সব আত্মাগুলো যেন মুক্তি পায়, আত্মাগুলো যেন শান্তি পায়, তারা যেন পরপারে ভালো থাকেন, তাদের জন্য আমরা তো একটু প্রার্থনা করতেই পারি, যাই না? সবাই মিলে সেই নিরীহ মানুষগুলো, যাদের চোখ ভরা স্বপ্ন নিয়ে তারা জার্নি করছিলেন, বা যেসব ডাক্তার ভাইরা আগামীর ভবিষ্যৎ হয়ে থাকতেন, তাদের সবার জন্য আমরা একটু করে সময় দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করতেই পারি। তারা পরপারে যেন ভালো থাকেন। তাদের ক্ষতিপূরণ হিসেবে কিছু অ্যানাউন্সমেন্ট আমি শুনেছি, কিন্তু আমার মনে হয় কোনো জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, তাই না? কোনো ক্ষতিপূরণ হয় না। যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা সবাই একে অপরকে বাঁচাবার চেষ্টা করি প্রাণের বিনিময়ে, সেই টাকা জাস্ট সান্ত্বনা ছাড়া আর কিছুই না, তাই না? আর তাদের সাহায্য করা, হয়তো বাড়ির একজন ছিলেন রোজগেরে মানুষ, ওই আর কি পাশে থাকা, এটাই আমার, সেটাই মনে হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কলকাতা এয়ারপোর্টে চলেও এলাম লাগেজ নিতে। ওই যে ব্যাগ দুটো আগে ছাড়লাম, ওই ব্যাগ দুটো এখান থেকে আবার নিয়ে নেব। সত্যি একটু টেনশনের মধ্যে ছিলাম। আর বন্ধুরা, গাড়ি করে এয়ারপোর্ট থেকে সোজা ক্যাব ভাড়া করে চলে এলাম আমার সোসাইটির মধ্যে। জার্নিটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আর তোমরা এইভাবে আমার পাশে আছো, অনেক অনেক ভালোবাসা। সবসময় আমরা আমাদের আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করব, হে প্রভু আমাদের ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে শান্তিতে রেখো, সবাই যেন আমরা ভালো থাকি। চলে এসছি আমি আমার ফ্লোরে, এবার লিফটে উঠব। অনেক ক্লান্ত আর কিছুটা নার্ভাস তো ছিলামই, সেটা তোমরা আমার কথাতেই বুঝলে। প্রচুর ক্লান্ত আছি, এবার অনেক দিন পর ঘরে ঢুকে রেস্ট নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সবাইকে টাটা।